Hello friends, welcome to my YouTube channel The Way Pace Education. So friends, টার্গেট ডাব্লিউবি প্রাইমারি টেট 2022 যে ইন্টারভিউ তাকে লক্ষ্য করে আমরা যে ক্লাসটা এবং সিরিজটা চালু করেছিলাম তার আজকে হচ্ছে 45 নাম্বার ক্লাস এবং এর থেকেও কিন্তু বেশি ক্লাস করানো আছে আমার দ্য ওয়ে পাস এডুকেশন চ্যানেল প্লেলিস্টে যদি ভিজিট করো তাহলে তোমরা পেয়ে যাবে। আর যারা চ্যানেল নতুন প্রথমেই বলবো প্রথমে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল নোটিফিকেশনটি অন করো এবং ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করো আর লাইক করো। কারণগুলো আমি বলি, কারণ প্রত্যেকবারে যে ডাব্লিউবি টেট ইন্টারভিউ আজ হোক, 2 দিন পরে হোক, 4 দিন পরে হোক, 2 মাস পরে হোক, 6 মাস পরে হোক হবেই। কারণ 2022 টেট ছাড়া কিন্তু কোনো অপশন নেই সরকারের কাছে। যদিও এই মুহূর্তে কিন্তু গভর্নমেন্ট থেকে কিন্তু কোনো সদিচ্ছা দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমাদের কিন্তু এটাতে অনড় থাকতে হবে, শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সকলকে কিন্তু প্রস্তুত থাকতে হবে। 50,000 শূন্যপদের দাবির জন্য যেমন কলকাতার রাজপথে নামতে হবে, আইনিভাবে লড়াই করতে হবে এবং সাথে সাথে পড়াশোনাটাও কিন্তু চালিয়ে যেতে হবে। তাই আমি তোমাদের নলেজ বুস্ট করার জন্য যে সমস্ত ক্লাসগুলো করাচ্ছি সমস্তগুলোই কিন্তু 2017তে ইন্টারভিউতে করা প্রশ্ন এবং তার অনুকরণের প্রশ্ন রয়েছে, বিভিন্ন টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, সমস্ত কিন্তু এখানে পেয়ে যাবে। তো অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ ছোট চ্যানেল, একটু গ্রো করার চেষ্টা করো সকলে এবং ভিডিওগুলো প্রত্যেকটা 1 নম্বর থেকে দেখার চেষ্টা করো। আরেকটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত যুক্ত হওনি তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু প্রোভাইড করে দেবো, কারণ ওখানে তোমরা ফ্রি অফ কস্ট এই ক্লাসগুলোর পিডিএফ তোমরা পেয়ে যাবে। আর গুরুত্বপূর্ণ একটা ঘোষণা যেটা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য, যে যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি যুক্ত হও, কারণ আমি একটা বই কিন্তু কালকে লঞ্চ করেছিলাম, 125 টাকা যার মূল্য রয়েছে। এখানে 2017তে যে সমস্ত প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্নগুলো রয়েছে, সিচুয়েশন বেসড প্রশ্ন রয়েছে, টপিক ওয়াইজ প্রশ্ন রয়েছে, প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত বইগুলো রয়েছে তার তথ্য রয়েছে, আইকিউ নিয়ে প্রশ্ন রয়েছে, বিভিন্ন পদ্ধতিগুলো রয়েছে, বিভিন্ন তত্ত্বগুলো রয়েছে, সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা ইন ডিটেলস পেয়ে যাবে। প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত রেজিস্টার খাতা রয়েছে সেগুলোর তথ্য A to Z কিন্তু এটার মধ্যে পেয়ে যাবে। 344টা পেজ রয়েছে এর মধ্যে। তো তার আগে বলবো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। এখানে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে দ্য ওয়ে পাস এডুকেশন টেলিগ্রাম চ্যানেলে, সেখানে কিন্তু আমাকে মেসেজ করলে আমি হোয়াটসঅ্যাপের দ্বারা তোমাদের এটা পিডিএফটা পাঠিয়ে দেবো, যার মূল্য রয়েছে মাত্র 125 টাকা। হয়তো বড় চ্যানেল নয় সেই জন্য হয়তো অনেকে এটা করছে না, কিন্তু একটা ভালো বিষয় আমার ক্ষেত্রে এবং তোমাদের জন্য যে রিভিউ কিন্তু 10 অফ 9 এসছে। কারণ কি আমি বলছি, কালকে লঞ্চ করেছি এবং আমার টেলিগ্রাম চ্যানেলে মোর দেন 236 অর্থাৎ 236 জন রয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত কিন্তু 53 জন কিন্তু বইটা ক্রয় করেছে এবং সকলের রিভিউ কিন্তু খুবই ভালো। আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম। তো অবশ্যই কিন্তু বইটা ক্রয় করার চেষ্টা করবে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে। ওকে, তো চলো আজকের ক্লাস সেটা শুরু করা যাক প্রসঙ্গে এসে নিয়ে। তো আজকে হচ্ছে দেখো ক্লাস নাম্বার 45 এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো প্রথম যেটা আজকের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে কিচেন গার্ডেন এর অবদান কতখানি। আমরা এই টার্মটার সাথে অনেকেই কিন্তু পরিচিত, যে কিচেন গার্ডেন, কিন্টার গার্ডেন শুনেছি, তাহলে কিচেন গার্ডেন কী জিনিস। গার্ডেন মানে তো আমরা জানি, কিন্তু কিচেন গার্ডেন কি না বিদ্যালয়ের চারপাশে, দেখো আমি একটু বড় করছি, যে বিদ্যালয়ের চারপাশে কিছুটা জমিতে নানা রকমের শাকসবজি গাছ লাগানো হয়। এটা দেখবে অনেক বিদ্যালয় কিন্তু এখন বর্তমানে করা হচ্ছে এবং অনেকেই করা হয়নি। এটা কিন্তু আবশ্যিক এবং দরকার। কারণ কি, রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে কিচেন গার্ডেনের নির্দেশ দিয়েছেন শিক্ষা দপ্তর। এতে কি সুবিধা না, মিড ডে মিলের মাধ্যমে শিক্ষার্থীদের সুষম ও পুষ্টিকর শাকসবজির যোগান দেওয়া হয় এটার মধ্য দিয়ে। আর কি, শিক্ষার্থীরা নিজে হাতে ওই শাকসবজি বড় করার সুযোগ পাবে, অর্থাৎ কি জল দেওয়া, গাছ লালন পালন করা। শরীরটা ঠিক নেই, তার একটু অসুবিধা হচ্ছে, একটু অ্যাডজাস্ট করো। তো শাকসবজি যে গাছগুলো লাগানো হয় সেগুলো কি তারা বড় করবে, লালন পালন করবে, জল দেবে সময় মতো, চারা গাছ রোপণ করবে এগুলো, এবং বিভিন্ন শাকসবজির কি নাম তারা জানবে। এটা কি তাদের বাস্তব জীবনের উদাহরণের মধ্যে দিয়ে তারা শিখবে, তারা হাতে এসব কিছু কাজ করে শিখবে, এগুলো বিষয়গুলো জানবে। আর কি, শিক্ষার্থীরা কি করবে না, শিক্ষার্থীরা নিজে হাতে তো শিখবে, নাম জানবে এবং কখন কোন সবজি হয় সেটাও তারা বুঝতে পারবে। পাশাপাশি নিজেদের হাতের তৈরি কীটনাশকবিহীন যে সবজি খেতে পারবে সেটাও তারা বুঝতে পারবে, অর্থাৎ কীটনাশক জাতীয় যে সবজি আমরা খেয়ে থাকি সেটাও তারা জানবে যে না এটা কীটনাশক জাতীয় নয়, এমনিভাবে হাতে রোপণ করে একদম পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে এটা চাষ করা হচ্ছে। তাতে শিক্ষার্থীদের কি শরীর ও স্বাস্থ্য ভালো থাকবে। এছাড়া পরিবেশ সচেতনতা, সৃজনশীলতা বৃদ্ধি পাবে। তাই বিদ্যালয়গুলিতে এই কিচেন গার্ডেনের ভূমিকা অনস্বীকার্য।
তো প্রশ্নটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাও, আশা করছি বোঝাতে পারলাম। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কী কী অসুবিধা রয়েছে। আমি সর্বদা তোমাদের পাশে আছি, সবসময় আছি, এটা মনে রাখবে। আর আমি আমার 100% দিয়ে চেষ্টা করব তোমরাও চ্যানেলের পাশে থাকো এবং চ্যানেলটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, একটা খুবই গুরুত্বপূর্ণ, যে পরিবেশ বিষয়টির মাধ্যমে বাচ্চাদের মধ্যে সামাজিকতা কিভাবে নিয়ে আসবেন সেটা আপনি বলুন। আমরা জানি যে দেখো প্রাথমিক বিদ্যালয়ে যে বইগুলো রয়েছে তার মধ্যে আলাদাভাবে কিন্তু পরিবেশ নিয়ে সচেতনতা বা পরিবেশ সাবজেক্ট বা বিষয়টা রয়েছে, সেটা হচ্ছে 3য় শ্রেণী, যেটা আমরা জানি বইটার নাম আমাদের পরিবেশ। তো এখানে কী বিষয়টা তার বোঝাতে পারবে না, আমাদের চারপাশে যা কিছু আছে সেই সমস্ত কিছু নিয়ে আমাদের পরিবেশ, এবং পরিবেশ বিষয়টির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশের বিভিন্ন দিকের কথা আমরা তুলে ধরব, যেমন প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, আর কি রয়েছে, আর রয়েছে পরিবেশের বিভিন্ন দিক থাকবে, যেমন আমাদের সমাজ কিভাবে গঠিত হয়, আমাদের আশেপাশের মানুষজনের কথা সবাই মিলেমিশে কিভাবে থাকবো সেটা বুঝবে, কিভাবে আমাদের পরিবেশকে আরও সুন্দর করে তুলব সেটা তারা জানতে পারবে, বিভিন্ন সমাজ সচেতনতার কথা তুলে ধরবো, কিভাবে সমাজকে সচেতন করে রাখতে হয়, কীভাবে সমাজের সকলে মানুষ একটা আদর্শ পরিবেশের মধ্যে বড় হবে সেটা তারাও জানবে, কিভাবে একটা শিশু একটা সুন্দর পরিবেশের অংশীদার হয়ে উঠবে তা আমি তাদের কি বোঝাবো। এবং এভাবেই কিন্তু পরিবেশের যে গুরুত্ব, যে একদম গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো আমরা তুলে ধরবো। তার সাথে সাথে কী দরকার একজন শিক্ষক হিসেবে, না পাশাপাশি পরিবেশ দিবস কবে পালন করা হয়, কেন পালন করা হয় সে সম্পর্কে বলবো, এবং তার সাথে জানাবো যে 5ই জুন বিভিন্ন দিকের কথা তুলে ধরবো, যেখানে 5ই জুন আমরা জানি কি বিশ্ব পরিবেশ দিবস। এভাবেই তাদের মধ্যে কি সামাজিকতা জাগিয়ে আমরা তুলতে পারবো পরিবেশ সম্পর্কে এবং বোঝাতেও পারবো। তো এই ধরনের যদি তুমি ইন্টারভিউতে উত্তর দিতে পারো একটু গুছিয়ে একটু ভালোভাবে, তো তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা তোমার প্রচুর রয়েছে, প্রচুর। এবং আমি এটা গ্যারেন্টি বলতে পারি যে কোনো ইউটিউব চ্যানেলে ডাব্লিউবি টেট ইন্টারভিউ, অন্তত টেট রিলেটেড যে টিচিং রিলেটেড যে ইন্টারভিউ সেটা ক্লাস কিন্তু এত প্রোভাইড কেউ করেনি, এবং পিডিএফগুলো ফ্রি অফ কস্ট তুমি কোনো চ্যানেলে পাবে না। আমাকে তুমি 2-4টা চ্যানেল নাম বলে দাও যে ফ্রি অফ কস্ট এত চ্যানেলে পিডিএফ দিয়েছে। হ্যাঁ, আমিও একটা বই লিখেছি এবং সেটা তোমাদের প্রোভাইড করছি, কিন্তু খুবই স্বল্প মূল্য, 344টা পেজ 125 টাকা কোনোই নয়, বাজার মূল্যে অনেক বেশি। তো আমি তোমাদের একটু আরও নলেজটা বুস্ট করার জন্য আমি তোমাদের এক কাছে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর সাথে সাথে যে চ্যানেলের যে ভিডিওর ক্লাসগুলো পিডিএফ সেগুলো তো ফ্রি অফ কস্ট পাচ্ছই, তো অবশ্যই যুক্ত থাকো, অনেক হেল্পফুল হবে। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন, যে শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ কিভাবে ঘটাবেন এবং সৃজনশীল শিশুই বা কাদের আমরা বলে থাকব। দেখো ক্রিয়েটিভ যেটা স্টুডেন্ট আর কি, বা ক্রিয়েটিভ লার্নার যাকে বলে, না শিক্ষার্থীদের বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলী। আচ্ছা, প্রথমে এই যে সহপাঠক্রমিক কার্যাবলী এগুলো কি, তাহলে আমরা কি জানি যে পাঠক্রমিক বলতে কি, যে বইয়ের মধ্যে যে সমস্ত বিষয় রয়েছে, আর সহপাঠক্রমিক বইয়ের বা বিদ্যালয়ের যে ক্লাসের গণ্ডির বাইরে যে খেলাধুলা, নাচ গান, সংস্কৃতির অনুষ্ঠানগুলো রয়েছে, সাহিত্য, শিল্প চর্চা, এই সমস্ত বিষয় হচ্ছে সহপাঠক্রমিক বিষয়। অর্থাৎ কি শিক্ষার্থীদের বিভিন্ন সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করাতে হবে, বিভিন্ন হাতের কাজ করতে দেবো যাতে তারা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে জিনিসটি করতে পারে। এছাড়া আনন্দ পরিসরের মাধ্যমে তাদের সৃজনশীলতার বিকাশ ঘটাবো, যেমন বিজ্ঞান, শিল্প, সাহিত্য, খেলাধুলা প্রভৃতির মাধ্যমে নতুন কিছু প্রকাশ ঘটাকে বলা হয় সৃজনশীলতা। অর্থাৎ এভাবে তাদের কি সৃজনশীলতার অবশ্যই বিকাশ ঘটবে। কেউ হয়তো খেলাধুলা করতে ভালো, কেউ গান করতে ভালো, কেউ নাচ করতে ভালো, কেউ ছবি আঁকতে ভালো, কেউ বিজ্ঞান চর্চায় ভালো, এগুলো তারা এক এক করে তাদের নিজেদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটবে। এবং সৃজনশীল শিশু কাদের কি বলবো, না যারা এই সব বিষয় নিয়ে যারা তাদের নিজস্ব সৃজনশীলতা ঘটাতে পারবে তাদের আমরা বলবো সৃজনশীল শিশু। অর্থাৎ কারো একটা বিষয় বেশি ওই খেলার প্রতি রয়েছে, তাহলে সেটার প্রতি সৃজনশীল রয়েছে, ঠিক তো। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন, এটা আমি আগেও করিয়েছি এবং এটা গুরুত্বপূর্ণ, যে বুনিয়াদী শিক্ষা কী এবং বুনিয়াদী শিক্ষার আরেক নাম কি, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। বুনিয়াদী শিক্ষার আরেক নাম কি, কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে কেউ ভুলো না, এটা কিন্তু করিয়েছি ক্লাস। না বুনিয়াদী শিক্ষার কথা বলেন কে, গান্ধীজি, আমরা সকলে জানি। বুনিয়াদী কথার অর্থ হলো হাতে কলমে শিক্ষা, অর্থাৎ একটা শিশু শিক্ষার্থী হাতে কলমে সে নিজের শিক্ষা গ্রহণ করবে, অর্জন করবে। বুনিয়াদী শিক্ষা বলতে আমরা বুঝি হস্তশিল্প বা কুটির শিল্পকে, এবং এটাকে কেন্দ্র করে সমমূলক উৎপাদন কাজকে ভিত্তি করে মানুষের ন্যূনতম চাহিদা নিবারণ এর প্রয়োজনে যে শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে
তাকে বলা হয় কি বুনিয়াদী শিক্ষা। তো আশা করছি বুঝতে পারলে বুনিয়াদী শিক্ষা কী জিনিস। কেমন লাগছে ভিডিওটা অবশ্যই লাইক করো, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, মূল্যায়ন কী অর্থাৎ ইভ্যালুয়েশন। মূল্যায়ন থেকে একটা একদম ফুল ডেডিকেটেড ক্লাস রয়েছে, যারা দেখোনি আবারও বলছি চ্যানেলে প্লেলিস্টে গিয়ে ভিজিট করো। মূল্যায়ন নিয়ে যদি কোনো ওর বাইরে প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। শুধু ইন্টারভিউর জন্য নয়, টেটেও যদি মূল্যায়ন দিয়ে কোনো প্রশ্ন আসে তো এর বাইরে কিন্তু আসবে না। তো দেখো মূল্যায়ন কী জিনিস। তো মূল্যায়ন শব্দের অর্থ আমি জানি কি কোনো কিছু মূল্য আরোপ করা। তো এখানে কী কী রয়েছে না, মূল্যায়ন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে শিক্ষার সামগ্রিক উদ্দেশ্য বা শিখন ফল, এটা একটু ভুল আছে টাইপিংটা, বুঝলে, শিখন ফল অর্জনে শিক্ষার্থীরা কতটুকু এগিয়ে আছে বা এগিয়েছে তা নিরূপণ করা, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ মূল্যায়ন হলো এমন একটি কৌশল যার মাধ্যমে শিক্ষার সামগ্রিক উদ্দেশ্য অর্জনে শিক্ষার্থীরা কতটা অর্জন করতে পারলো, কতটা এগিয়েছে, এটার যে মূল্য নির্ধারণ করা বা আরোপ করা সেটা হচ্ছে মূল্যায়ন। এবং এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এমন নয় যে মূল্যায়ন তুমি 6 মাস পর করতে পারো, 10 মাস পর, না, মূল্যায়ন তুমি প্রত্যেক ঘন্টাতে করতে পারো। যেমন প্রশ্ন উত্তর, ওটাও তো একটা মূল্যায়ন প্রক্রিয়া। কোনো কিছু কুইজ করা, ওটাও তো একটা মূল্যায়ন প্রক্রিয়া। ইউনিট টেস্ট মাসের মাস যেটা হচ্ছে, ওটাও একটা মূল্যায়ন প্রক্রিয়া। তো এইভাবে কিন্তু মূল্যায়ন প্রক্রিয়া ধারাবাহিক নিরন্তরভাবে কিন্তু চলতে পারে। এবং তার জন্যই আমরা আরেকটা জিনিস জানি যেটার সাথে পরিচিত সকলে, সেটা হচ্ছে সিসিই। এই সিসি এর পুরো কথা কি তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও যে সিসি এর পুরো কথা কি এবং সিসি বলতে কি বোঝায়। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন, যে শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা কী। কেনই বা আমরা মূল্যায়ন করব শিক্ষাক্ষেত্রে, কতটাই বা গুরুত্ব এটা। না, শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রয়োজনীয়তা অপরিসীম। কেন অপরিসীম? দেখো কয়েকই বলেছে যে শিক্ষার্থীরা পড়াশোনায় কতটা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা বুঝতে সাহায্য করে। অবশ্যই ঠিক, কারণ কি মূল্যায়নের দ্বারা বোঝা যায় যে একটা শিশু শিক্ষার্থী বা একটা শ্রেণীকক্ষের শিশু শিক্ষার্থী কার কতটা পড়াশোনার মধ্যে সে এগিয়ে রয়েছে, সেটা কোনো কিছু তোমাকে প্রশ্ন তো করতে হবে। তো মূল্যায়ন প্রশ্ন দ্বারাও হতে পারে, কাগজ কলমের মধ্য দিয়ে হতে পারে, মৌখিকভাবে হতে পারে, যে কোনোভাবে হতে পারে। তো একটা শিক্ষার্থী কতটা পড়াশোনা এগিয়ে আছে বা পিছিয়ে আছে সেটা বুঝতে পারবে এবং বোঝার সাথে সাথে কি সেই দুর্বল দিকগুলো ধরা পড়বে। দেখো 2 রয়েছে যেটা, যে ক্ষতে শিক্ষার্থীর দুর্বল দিক ও সবল দিকগুলো খুঁজে বের করতে সাহায্য করে। আর কি, এছাড়া শিক্ষার্থীরা কোথায় কি খামতি আছে সেটা খুঁজে বের করে খামতি পূরণ করতে সাহায্য করা। এবং এর জন্য আমরা কি রিমিডিয়াল টিচিং একটা যেটা আছে, সেটা আমরা রিমিডিয়াল টিচিংও কিন্তু দিতে পারি। স্বমূল্যায়ন আবার পুনরায় মূল্যায়ন করতে পারি এবং সিসিএভাবে মূল্যায়ন করা সারা বছর বা সারা জীবনব্যাপী যতদিন সে শ্রেণীকক্ষে পড়াশোনা করতে পারা যায়। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, এটা কিন্তু একদম বিবেক করে, এটা কিন্তু অনেকবার এসেছে। 2017 যারা ক্যান্ডিডেটকে কিন্তু এই প্রশ্নটাও জিজ্ঞেস করেছে এবং সমস্ত প্রশ্ন কিন্তু 2017 থেকে নেওয়া, এটা কিন্তু মনে রাখবে। কোনো চ্যানেলে ইউটিউবে আমি বলতে পারি যে কোনো চ্যানেলে এভাবে কিন্তু ডেডিকেটেডভাবে ক্লাস দেয়নি এবং ফ্রি অফ কস্ট কিন্তু পিডিএফ প্রোভাইড করেনি টেলিগ্রামে। ওকে, তো নেক্সট দেখো শিশু শ্রম আইন কি না, 1986 সালে শিশু শ্রম আইন চালু হয়। তো এটা প্রথম মনে রাখবে, প্রশ্ন করতে পারে যে শিশু শ্রম আইন কবে চালু হয়, না কি বলবে না 1986 সালে শিশু শ্রম আইন চালু হয়। এই আইনে বলা হয়েছে যে 14 বছর বয়স পর্যন্ত কোনো শিশুকে কাজে নিযুক্ত করা যাবে না। অর্থাৎ 14 বছরের নিচে কোনো শিশুকে কোনো কারখানা, কোনো খনি বা কোনো বিপজ্জনক কাজে নিয়োজিত করা যাবে না। এবং এই জন্য আমাদের সংবিধানে বলা রয়েছে যেটা 21-এর এ নম্বর ধারাতে, যে 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেক শিশুকে এলিমেন্টারি এডুকেশন বা প্রাথমিক শিক্ষায় সুযোগ দেওয়া আবশ্যক এবং বাঞ্ছনীয়। ওকে, এই বিষয়গুলো কিন্তু তোমরা বলতে পারো গুছিয়ে নিয়ে। ঠিক, নেক্সট দেখুন 8 নম্বর প্রশ্ন, অনুন্নয়ন কী। 8 নম্বর প্রশ্ন কি, যে অনুন্নয়ন বলতে কী বোঝাবে, অনুন্নয়ন কী, এটা কি বলবে না, একজন শিক্ষার্থী যখন কোনো কিছু শিখতে না পেরে একই ক্লাসে থেকে যায় বা বারবার ফেল করে, সেটাকে অনুন্নয়ন বলে। এটার আমি একটু গল্প বলি। আমি যখন বিদ্যালয়ে পড়তাম ক্লাস 7 কি 8, তো একটা ছেলের নাম ছিল শম্ভু, ছেলের নাম শম্ভু। সে কিন্তু ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত, যে 5, 6, 7, 8 4 বছর, সেখানে ওর কেটে গেছিলো তখন কিন্তু 7 থেকে 8 বছর। এবং তখন কিন্তু পাস ফেল প্রথা কিন্তু ছিল, অর্থাৎ কেউ যদি ফেল করে তাকে কিন্তু ওই শ্রেণীতে বা ওই ক্লাসের মধ্যে কিন্তু রেখে দেওয়া হতো।
তো একজন শিক্ষার্থী যখন কি কোনো কিছুতে শিখতে না পেরে একই ক্লাসে থেকে যায় বা বারবার ফেল করে, সেটাকেই বলা হয় কি অনুন্নয়ন। এবং এই অনুন্নয়ন বর্তমানে কিন্তু নেই, কারণ একটা শিশু শিক্ষার্থী পরীক্ষাতে ভালো রেজাল্ট করুক বা না করুক, ক্লাস 5 পর্যন্ত অন্তত তাকে পরের ক্লাসে পরপর কিন্তু উঠিয়ে দেওয়া হচ্ছে। ওকে, এবং এটা নিয়ে আমি একটা ক্লাসও দিয়েছিলাম, দেখবে তোমরা ক্লাস নাম্বার মনে হচ্ছে 43 কি 44, যেখানে আমি বলেছিলাম যে পাস ফেলের যুক্তি এবং অযুক্তি অনেক বড়োভাবে আলোচনা করে দিয়েছিলাম। তোমরা ওই ভিডিওটা কিন্তু দেখে নাও। তো প্লেলিস্টে যদি ভিজিট করো, সেখানে 1 থেকে দেখতে শুরু করো যারা নতুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেই কিন্তু দেখবে অবশ্যই। ওকে, নেক্সট ড্রপ আউট বা বিদ্যালয় ছুট, এটি কি? এটা বর্তমানে একটা বড় সমস্যার সম্মুখীন যারা সরকারের দিক থেকে হচ্ছে, এবং যে শিক্ষামহল সেখানেও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বাধা হয়ে দাঁড়িয়েছে। যে ড্রপ আউট বা বিদ্যালয় ছুট কি না, নির্দিষ্ট বয়সে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ভর্তি হলেও অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, দারিদ্র্য, অবহেলা ইত্যাদি বিভিন্ন কারণে শিক্ষার্থীরা পড়াশোনা থামিয়ে দেয়, বিদ্যালয় ছেড়ে দেয়, একেই বলা হয় ড্রপ আউট বা বিদ্যালয় ছুট। কত সুন্দরভাবে পরিষ্কারভাবে লেখা আছে, এবং এভাবে যদি তুমি ভাবাতে প্রশ্নের উত্তর দাও, তাহলে তোমাকে একদম কিন্তু যে নাম্বার সেটা তুমি সম্পূর্ণ কিন্তু পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, যে স্বল্পভাষী ও আত্মকেন্দ্রিক শিশুদের শিক্ষক হিসেবে আপনি পাঠদানের সময় কি পরিবর্তন আনবেন? স্বল্পভাষী বলতে কি বোঝায় এবং আত্মকেন্দ্রিক কি, আগে এটা জানা দরকার। দেখো, স্বল্পভাষী বলতে বোঝায় কি, যারা একটু কম কথা বলে। আত্মকেন্দ্রিক বলতে কি, যারা নিজেদের মধ্যেই সে নিজের নিয়ে ব্যস্ত থাকে, অর্থাৎ কারোর সাথে মেলামেশা তো করে না, কোনো সেরকমভাবে সে পাঠদানের সময় খুব কম প্রশ্নের উত্তর দেয়, চুপচাপ একদিকে একগুঁয়েভাবে বসে থাকে। এই ধরনের স্টুডেন্ট বা শিক্ষার্থীদের বলা হয় বা শিশুদের বলা হয় স্বল্পভাষী ও আত্মকেন্দ্রিক। তো এই ধরনের শিশুদের একজন শিক্ষক যখন তুমি হবে বা একজন শিক্ষিকা হবে, তো তার মধ্যে কিভাবে এই স্বল্পভাষীটাকে সবার সাথে গল্পের ছলে তাকে আনবে, কিভাবে সে আত্মকেন্দ্রিক নয় সবার সাথে মেলামেশা করবে, এটাই হচ্ছে এখানে প্রশ্নের মূল বিষয়। তো প্রথমে এটা জানলে তো কি বলবে না, স্বল্পভাষী ও আত্মকেন্দ্রিক শিশুদের ক্ষেত্রে তাদের পড়ানোর সময় তারা বিষয়টি বুঝতে পারছে কি না দেখতে হবে। অবশ্যই এটা খেয়াল রাখা দরকার, চিহ্নিত করতে হবে যে কোন শিশুটা স্বল্পভাষী, আত্মকেন্দ্রিক, এবং শিশুটির প্রশ্নকরণের দিকটা খেয়াল রাখতে হবে যে শিশুটি প্রশ্ন করছে কি না, শিশুটির সাথে অন্যান্য সহপাঠীদের বন্ধুদের সম্পর্ক যেন হয় সে বিষয়ে শিক্ষক হিসেবে দায়িত্ব নিতে হবে। আর কি, শিশুটি যেন সংকোচ ছাড়া পাঠ গ্রহণ করতে পারে সেই বিষয়টিও দেখতে হবে। অবশ্যই এগুলো দেখা দরকার, এবং এর মধ্যে দিয়ে তার কি জীবনে একটা পরিবর্তন আসবে, স্বল্পভাষী থেকে মিতভাষী সবার সাথে গল্প করবে, আত্মকেন্দ্রিক না হয়ে সবার সাথে মিলেমিশে থাকবে, প্রশ্নের উত্তর দেবে, সঠিক পড়াটার পাঠ করবে। এগুলো হচ্ছে একজন শিক্ষকের কর্তব্য এবং দায়িত্ব, এগুলো দূর করা। ওকে, নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, যে শিশুদের বিদ্যালয়মুখী করতে আপনার করণীয় কি? শিশুদের বিদ্যালয়মুখী করতে আপনার করণীয় কি না, কি বলবে? 1 নম্বর, যে শিশুদের বিদ্যালয়মুখী করতে শিশুদের পাঠদানের ক্ষেত্রে প্রয়োজনীয় টিএলএম অর্থাৎ টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, শিক্ষা সহায়ক উপকরণ, এর ব্যবহার এবং উৎকৃষ্ট ও আনন্দময় পাঠদানের বিষয়টি দেখতে হবে। অর্থাৎ শিশু শিক্ষার্থীরা পাঠদান বা বিদ্যালয়মুখী তখনই হবে যদি তোমার পাঠদানের মধ্যে নতুনত্ব আনো, পাঠদানের আগ্রহটা সৃষ্টি করার চেষ্টা করো, এবং এর জন্য শিক্ষা সহায়ক উপকরণ একটা আনন্দময়ভাবে বিভিন্ন উৎকৃষ্ট ভালো মনস্তাত্ত্বিক পদ্ধতির দ্বারা তুমি যদি পাঠদান করাও, তাহলে অবশ্যই তারা পাঠের প্রতি যতটা মনোযোগ হবে, বিদ্যালয়মুখীও ততটাই হবে। নেক্সট দেখো 2 নম্বর কী রয়েছে, শিশুদের পর্যাপ্ত আহারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যাকে বলে মিড ডে মিল। এই মিড ডে মিলের ব্যবস্থার মধ্য দিয়েই তারা কি খালি পেট না হয়ে ভর্তি পেটে তারা পাঠদান করতে পারবে, তাদের মধ্যে একটা পড়ার প্রতি মনোযোগ সৃষ্টি হবে। এটাও কিন্তু বিদ্যালয়মুখী করার একটা গুরুত্বপূর্ণ কৌশল। আর কি থাকবে? আর থাকবে বিদ্যালয়ের পরিবেশ এবং শিক্ষকদের শিশুকেন্দ্রিক পঠন পাঠনে সচেষ্ট হতে হবে। অর্থাৎ বর্তমান যে শিক্ষা ব্যবস্থা আমরা সকলেই জানি শিশুকেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা, এক্ষেত্রে কিন্তু একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের মূল দায়িত্ব কর্তব্য হবে শিশুকে কেন্দ্র করে তাদের চাহিদা, তাদের বাস্তব জীবনের উদাহরণের মধ্য দিয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে তাদের পাঠদান করানো এবং তাদের মতো করে বোঝানো বিষয়গুলো, যাতে করে তারা কিন্তু স্কুলে বা বিদ্যালয়ের মুখী হয় এবং পাঠের প্রতি মনোযোগ ও আগ্রহ দিতে পারে। ওকে, যদি ভালো লাগছে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলো না।
নেক্সট দেখো 12 নম্বর, শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষকের ভূমিকা কেমন হবে। আমি আগেই বললাম যে শিশুকেন্দ্রিক শিক্ষায় শিক্ষক হবেন অবশ্যই একজন বন্ধু, দার্শনিক ও পথপ্রদর্শক। এটা একটা মেন ইম্পর্টেন্ট টার্ম। তোমরা কিন্তু যারা ডিএলএড করেছো তারা সকলে জানো যে অ্যাজ এ টিচার কী হবে, ফ্রেন্ড, ফিলোসোফার অ্যান্ড গাইডার অর্থাৎ বন্ধু হবে, দার্শনিক, পথপ্রদর্শক। বন্ধুর মতো আচরণ করবে, দার্শনিকের মতো তাকে কিছু মূল্যবান বক্তব্য তার কাছে তুলে ধরবে, এবং একজন পথপ্রদর্শক হবে, সঠিক পথ সমাজে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে তার পথ নির্দেশক হিসেবে কাজ করবে একজন শিক্ষক মহাশয় বা একজন শিক্ষিকা মহাশয়া। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, যে পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে পাঠদান শিশু মনস্তত্ত্বের কোন ধারণাকে সুস্পষ্ট করে। তো কীভাবে করবে না, পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে পাঠদান শিশু মনস্তত্ত্বের প্রকৃতির কোলে শিক্ষার ধারণাটিকেই স্পষ্ট করে। অর্থাৎ ফরাসি দার্শনিক বা মনস্তত্ত্ববিদ জ্যাক রুসো বলেছিলেন যে শিশুকে প্রকৃতির কোলে ছেড়ে দাও, অর্থাৎ সেখান থেকে সে আপনা আপনি শিক্ষা অর্জন বা গ্রহণ করতে পারবে, এবং তারপর সে যখন পাঠদানের প্রতি সামঞ্জস্যতা অর্জন করতে পারবে বা বুঝতে পারবে, তখন একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের মূল দায়িত্ব হবে তাকে বাস্তবিক জীবনের সাথে পরিচয় ঘটিয়ে তার পাঠদানটা খেলার ছলে, আনন্দের ছলে, হাতে কলমের মধ্য দিয়ে তাকে শিক্ষাদান করানো। ওকে, নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, যে শিশুদের সমস্যাগুলি বোঝা কেন প্রয়োজন। অর্থাৎ শিশুদের কোনো যে সমস্যা রয়েছে সেগুলো একটা বোঝা কেন প্রয়োজন। অবশ্যই প্রয়োজন, কারণ কি না, শিশুদের সমস্যাগুলো না বুঝলে আমরা শিশুদের চাহিদা সম্পর্কে সঠিক ধারণাও পাবো না। শিশুদের সর্বাঙ্গীন বিকাশ সাধনের ক্ষেত্রে তাদের দৈহিক এবং মানসিক উন্নতি সঠিকভাবে হচ্ছে কি না সে বিষয়ে শিক্ষককে অবগত থাকতে হবে। অর্থাৎ কারণ আমরা জানি যে শিশু ছাড়া কিন্তু বর্তমান শিক্ষা ব্যবস্থা কিছুই নয়। একটা শিক্ষা ব্যবস্থার মূল বিষয় বা মূল কেন্দ্র হচ্ছে শিশু, এবং এই শিশুদের মধ্যে যে নানান ধরনের যে সমস্যা রয়েছে সেগুলো একজন শিক্ষক বা শিক্ষিকা মহাশয়ের মূল দায়িত্ব, কর্তব্য যে বোঝা এবং সেই কারণগুলো বুঝে তার যথাসম্ভব সমস্যার সমাধান করা প্রয়োজন। ওকে, নেক্সট দেখো 15 নম্বর প্রশ্ন, যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, এগুলো দেখো এই ধরনের কিন্তু ট্রিকি প্রশ্ন করবে এবং 2022-এর জন্য ইম্পর্টেন্ট। আমি এই জন্য এই দুটো প্রশ্ন রেখেছি। আর একটু বলছি যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলনকে আপনি কি সমর্থন করেন? যদি কখনো এরকম আন্দোলন পশ্চিমবঙ্গে হয় তবে কি আপনি তাতে সায় দেবেন বা সাহায্য করবেন বা তার পক্ষে থাকবেন? দেখো এটার উত্তর কী হবে, খুবই ভালো প্রশ্ন একটা, এবং এই ধরনের কিন্তু কারেন্ট ধরনের কিন্তু প্রশ্ন কিন্তু সকলকে করবে, যাতে করে ঘাবড়ে যায়। একটা গুগলি প্রশ্ন, যে প্রথমে কী বললো, স্যার আমি কোনোরকম অরাজকতায় বিশ্বাসী নয়, যদিও সেটা নয় ন্যায়ের জন্য হয় তাও নয়। কারণ কি, ন্যায় হলেও কিন্তু এটা করা উচিত নয়, অরাজকতা হলেও তো অবশ্যই নয়। কারণ কি, কারণ একজন হবু শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমি কখনোই এই ধরনের হিংসাবৃত্তি করতে পারবো না। ন্যায়ের জন্য আন্দোলন করা যেতেই পারে, কিন্তু তা কখনোই অরাজকতা সৃষ্টি করে নয়। তাই এই ধরনের হিংস্র আন্দোলনকে আমি সে আন্দোলন যোগদানকারীদের বা যোগদের, তবে ন্যায়ের যদি কোনো শান্তিপূর্ণ আন্দোলন হয় তবে কিন্তু অবশ্যই আমার সমর্থন থাকবে। অর্থাৎ কি বিষয়টা দেখো, এই ধরনের কিন্তু আন্দোলনের একটা কি অরাজকতার সৃষ্টি হয়, হ্যাঁ, তবে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে যদি সে আন্দোলন যদি ন্যায় সাপেক্ষ হয়, যুক্তি সাপেক্ষ হয় এবং সেটাও নিরস্ত্র শান্তিপূর্ণ যদি হয়, তাহলেই কিন্তু সে আন্দোলনে আমি তার সায় দেব বা তার পক্ষে থাকব। কিন্তু কোনো একটা অরাজকতার সৃষ্টি বা একটা ঝামেলার মধ্যে বা অস্ত্র, বিভিন্ন বোমা, গুলি, বারুদ, খুন, ঝামেলা, মারপিট, এই ধরনের আন্দোলনে কিন্তু আমি কোনো দিনেই সায় দেব না। এভাবে যদি বলো তাহলে অবশ্যই তোমার কথাটা কিন্তু গ্রাহ্য হবে এবং প্রশ্নের উত্তরটাও কিন্তু খুবই ভালো হবে। আরেকটা আমি ফ্যাক্ট এমনি রেখেছি যেটা কারেন্ট বেসডে এবং খুবই একটা দুঃখজনক ঘটনা, যেটা বলতে খারাপ লাগছে, যে আরজি করের মতো যদি ঘটনা ঘটে তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি কী ভূমিকা পালন করবেন? বর্তমানে বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন খবর দেখেছো যে একটা খুবই নৃশংস ঘটনা। এটা খুবই একটা দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। এই ধরনের ঘটনাকে কিন্তু একজন শিক্ষিত মানুষ যে সমাজের একজন খুবই গুরুত্বপূর্ণ একটা জীব, সেখানে কিন্তু এই ধরনের একটা অমানসিক কাজ করা কিন্তু আমার পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভব নয়। কিন্তু দেখো বিষয়টা কী বলছে, যে আরজি করের মতো একজন যদি ঘটনা ঘটে তাহলে একজন শিক্ষক হিসেবে আপনি কী ভূমিকা পালন করবেন? আর সেই বিষয়ে পুলিশ, সিবিআই তদন্তের নিজস্ব ভূমিকা পালন করছে। এই ধরনের ব্যাপারে প্রতিরোধ করার জন্য একজন শিক্ষক বা হবু শিক্ষক হিসেবে আমি ছেলে ও মেয়ে উভয়কে নিজের আত্মরক্ষা করতে শেখাবো। অবশ্যই ঠিক, সঙ্গে উভয়কে চরিত্রবান করে তোলার চেষ্টা করব। এটা দরকার।
বর্তমান শিক্ষা ব্যবস্থা একদম যে গুড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু না দেখে যদি শিশু শিক্ষার্থী ছোটো থেকে যদি একটা সমাজের প্রকৃত মানুষ হিসেবে আমরা শিক্ষক মহল গড়ে তুলতে পারি এবং নিজেদের পরিবারের ছেলে মেয়েদের সন্তানদের শিক্ষার্থীদের যদি একটা সঠিক শিক্ষা যদি আমরা দিতে পারি, তাহলে অবশ্যই এই আরজি কর কেন এ ধরনের আর কোনো ঘটনাই জীবনে কিন্তু আমাদের সমাজের ক্ষেত্রে ঘটবে না। আমরা মানুষ জীব হিসেবে, একটা শিক্ষিত জীব হিসেবে এই ধরনের একটা নিন্দনীয় হিংস্র একটা কুখ্যাত ঘটনা ঘটা একটা খুবই নিন্দনীয় আমাদের সমাজের পক্ষে, আমাদের রাজ্যের পক্ষে, আমাদের দেশের পক্ষে এবং সারা পৃথিবীর পক্ষে। তো এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে একজন শিক্ষক হিসেবে মূল দায়িত্ব হবে এই ধরনের নিন্দা করা, অবশ্যই নিন্দা করার সাথে সাথে ছেলে মেয়েদের শিক্ষার্থীদের আত্মরক্ষা করতে শেখানো, একটা চরিত্রবান সমাজের ভালো আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার প্রথমত আমি শিক্ষা দেব। এভাবে তোমরা বলতে পারো। তো এই ছিল মোট তোমাদের আজকে 16টা প্রশ্ন। আশা করছি সকলেই ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই বলবো যে লাইক করো ভিডিওটি, শেয়ার করো বন্ধুর সাথে, এবং চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে কেউ বলো না। আর যারা পিডিএফটা এখনও পর্যন্ত ক্রয় করোনি তারা অবশ্যই কিন্তু পিডিএফটা কিন্তু ক্রয় করার চেষ্টা করবে, কারণ এখানে কিন্তু যে সমস্ত বিষয়গুলো আমি রেখেছি সমস্ত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 2017 থেকে নেওয়া এবং তার অনুকরণীয় প্রশ্ন, আরও অনেক ডিটেলস রয়েছে। যারা ক্রয় করেছে তাদের রিভিউগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও, সেখানে তোমরা দেখতে পাবে। এবং আমি কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে অনেকে রিভিউ দিচ্ছে, খুবই ভালো কিন্তু তোমাদের নলেজ বুস্ট হতে, এবং আমি আশা করছি যে এখান থেকে কিন্তু প্রশ্ন অনেক কমন আসবে। তো যারা ক্রয় করতে চাও প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, দ্য ওয়েব এডুকেশন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। সেখানে তুমি যদি বলো যে স্যার আমার পিডিএফ দরকার, তারপর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো, সেখানে তোমরা হাই লিখে আমি পিডিএফ পাঠিয়ে দেবো। সেখানে তোমরা পেমেন্টের স্ক্রিনশট আমাকে পাঠাবে। অনলি 125 অর্থাৎ 125 টাকাতে 344টা পেজ রয়েছে এই বুকটার মধ্যে, শুধুমাত্র পিডিএফ আকার, হার্ড কপি কোনো নয়। যদি কারো দরকার লাগে অবশ্যই প্রথমে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়। আবার এর যে ভিডিওগুলো রয়েছে আমি যে করাচ্ছি যে এখন ক্লাসগুলো, এই ক্লাসের ভিডিওর পিডিএফগুলো কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কেউ বলো না। ওকে, ধন্যবাদ। ক্লাসটা শেষ করছি। জয় হিন্দ।